আমি কেন আনতে যাব? জেনে বুঝে সৎ ভাইয়ের পরিবারকে টেনে নিজ সংসারে নিয়ে আসবোই বা কেন? দূরে আছে, সেও ভালো আছে, আমিও ভালো আছি। রুবি ভ্রু উঁচিয়ে তেসরার নজরে তাকায়। আসমা বেগম অবাক হয় বেশ। আরিয়ান এসব বলতে পারলেও সে গম্ভীর মুখে বলে, আরিয়ান, এসব কেমন কথা? ভাই হয় ও তোর। না মা, ভাই না, সৎ ভাই হয়। বাবা এক হলেও আমাদের দুজনের মা আলাদা। আসমা বেগম বাখারা। আরিয়ানের মুখে এসব শুনবে সে কখনো ভাবেনি। রুবি গালে হাত দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে, তার চোখে মুখেও একটু অবাকতার ব্রেশ। আরিয়ান স্বাভাবিক গলায় ফাইল দেখতে দেখতে বলে, মা, ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুব একটা সুবিধা ছিল না। না আমি ভাইকে ভাইয়ের চোখে দেখতাম, না ভাই আমাকে। সাবে নেউলে সম্পর্ক ছিল, তবে বাবা চলে যাওয়ার পর সম্পর্কের ভিত্তি পাল্টায়। ভাই আমার বনে যায়, আমি ভাইকে ভাই ভাবলেও ভাই সেটা এখনো ভাবেইনি। সে আমাকে সৎ ভাইয়ের চোখেই দেখে। বাচ্চাদের মাঝে নোকঝোক হয়, ভাই ভোরকে মারবে কেন? সেদিন ভাই ভোরকে মারলো, কথা কাটাকাটি হলো রুবির সাথে। রুবিকে পরের মেয়ে না? সে কি বললো না বললো তার উপর ভিত্তি করে ভাই বাড়ি কেন ছাড়বে? হ্যাঁ, আমার সাথে একবার কথা বলেছে? একবার কথা বলে দেখতো আমি কি অ্যাকশন নিতাম, কিন্তু না, সে চলে গেল। কথা শেষ করে আরিয়ান মাথা উঁচু করে মায়ের দিকে তাকিয়ে বলে, তবে আমার মনে হয় কি জানো, সেদিন রাতে আমার তোমার আর রুবির মাঝে যে কথা হয়েছিল, পাতা মেয়েটা সবটা শুনেছে। শুনে নিশ্চয়ই বসে থাকেনি, ভাইয়ের কান ভারী করেছে, যার জন্য ভাই এত জলদি। তাকে থামিয়ে দিয়ে আসমা বেগম আত্মবিশ্বাসী হয়ে বলে, পাতাকে আমি চিনি, সে ওই রকম মেয়েই না। ও যদি শুনেও থাকে কথোপকথন, তবুও বলবে না অরুণকে। এটুকু বিশ্বাস আছে, মেয়েটার নরম স্বভাব, সাথে ভালো মনের। তার মধ্যে কোনো প্যাচ ধ্যাচ নেই, না কোনো হিংসা বিদ্বেষ। রুবির দিকে সরাসরি তাকিয়ে বলে আসমা বেগম। তার নজর যেন কটাক্ষ করছে রুবিকে। রুবি দাঁড়িয়ে বলে হনহন করে চলে যায়। আরিয়ান তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, মা, কথাগুলো আপনি আমাকে উদ্দেশ্য করে বললেন তাই তো? বড় ভাবিরা চলে গেছে, এই জন্য আপনারা আমাকে দোষ দিচ্ছেন? হ্যাঁ, আমি দোষী, ভুল স্বীকার করে ক্ষমা চাইনি। আমার ছেলেটা সেদিন দম আটকে মরতে বসেছিল। যদি ভোরের অমন অবস্থা করতো আমার ছেলে, অরুণ ভাইয়া চুপ করে থাকতো? তার ছেলে তার কলিজা, আমার ছেলে প্লাস্টিক। ছেলের অমন করুণ অবস্থায় ভয় পেয়েছিলাম, ভাইয়াকে কটূক্তি করেছি, ভোরকে কথা শুনিয়েছি। ভুল ছিল আমার। সেদিন বুঝতে না পারলেও পরদিন অনুতাপে পুড়ে ক্ষমাও চেয়েছি হাত ধরে। উনি প্রতিক্রিয়া জানাননি, অনুরোধ করিনি বাড়ি ছেড়ে না যাওয়ার জন্য। প্রতিদিন অফিসের সময় সুযোগ পেলেই ক্ষমা চাই, বাড়ি ফিরতে অনুরোধ করি, উনি কানেই তোলেন না। মনে হয় আমি মাছি তার আশেপাশে ঘুরঘুর করছে। অরুণ ভাইয়া বলেছিল আদুরির মতো আমিও তার ছোট বোন, আদুরি ভুল করলে এইভাবে মুখ ফুরিয়ে নিতে পারতো। এখন পায়ে ধরাই বাকি আছে, আপনারা বলে কাল দেখা হলে পায়ে ধরেই ক্ষমা চাইবো। ওর কথাগুলো কিছুটা হলে যুক্তিসঙ্গত মা। তুমি একবার গিয়ে ভাইয়ের সাথে কথা বলো, ভাই তোমাকে সম্মান করে। অরুণ সরকার ছেলের ফোন পাওয়া মাত্রই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। নিজেই ড্রাইভ করে হাওয়ার বেগে বাড়ি ফিরেছে। লিফট থেকে বের হয়ে কলিং বেল বাজায়। দরজা খুলে যায়, নজরে আসে তার আদুরে কলিজা। অরুণ গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। ছেলেকে কোলে তুলে দরজা বন্ধ করে দেয়, গালে চুমু দিয়ে বলে, আমার কলিজা ভয় পাচ্ছে। কোথায় তোমার আম্মু? ভোর ড্রয়িং রুমের সোফার দিকে ইশারা করে বাবার গলা জড়িয়ে ধরে। কিছু বলে না। অরুণ পা চালায়। ড্রয়িং রুমে পাতা একা নয়, ওই বাদর ইমনের মা উপস্থিত। ইমনের মা অরুণকে দেখে হেসে বলে, ভালো আছো বাবা? তোমার দেখা পাওয়া তো আকাশের চাঁদ পাওয়ার মতো। সব সময় কাজে নিয়ে পড়ে থাকলে হবে? বউ বাচ্চার দিকে একটু তাকিও। অরুণ মাথা কাত করে পাতার দিকে তাকিয়ে ঘরে চলে যায় পাশ কাটিয়ে। ইমনের মা কপাল কুঞ্চিত করে বলে, পাতা, তুমি কি মিষ্টি! আর তোমার জামাই দেখি করলার মতো, মুখে রসকস কিছুই নেই। ভদ্রতার খাতিরে কিছু বলতে পারতো, সামাজিকতা জানে না দেখছি। পাতা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। লোকটা সত্যি ম্যানার্সলেস, ম্যানারের এমটাও জানে না। নাক উঁচু ম্যানার্সলেস লোক। পাতা মিনমিনে গলায় বলে, উনি কম কথা বলে, অপরিচিত লোকজনদের সাথে মিশতে পারে না, কি বলবে বুঝতে পারে না। আপনি কিছু মনে করবেন না প্লিজ। ইমনের মা হেসে বলে, আরে না, কিছু মনে করিনি। ছেলে মানুষ একটু একটু ইগোস্টিক হয়। আমি উঠি, হ্যাঁ? তোমার জামাই এসেছে, তার সাথে সময় স্পেন্ড করো।
বিদায় নিয়ে চলে যান তিনি। পাতা ঘরে যায়, দেখতে পায় ফ্লোরে পড়ে আছে স্যুটবুট। পাতাবাহার সেগুলো টানছে। ভোর বিছানায় বসে। পাতা হতাশ ভঙ্গিতে ফ্লোর থেকে শার্ট স্যুট তুলে রাখে। অরুণ হুডি ট্রাউজার পরে ভোরকে ইশারা করে। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বের হয়ে যায় ঘর থেকে। পাতার কপাল কুঞ্চিত হয়, চলে গেল কেন? সে অরুণের দিকে প্রশ্নাতীত চাহনিতে চায়। অরুণ বিছানায় বসে পাতাকে কাছে ডাকে। পাতার সন্দেহ হয়, তবুও এগিয়ে যায়। অরুণ পাতার কপালে গলায় হাত রেখে তাপমাত্রা পরখ করে। স্বাভাবিকই তো। দুহাত মুঠোয় ভরে শান্ত গলায় শোধায়, পাতাবার কি হয়েছে? শরীর খারাপ? কই না তো। অরুণ শান্ত চোখে পাতার দিকে তাকায়। কিছু সময় চুপ থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কি লুকাচ্ছ আমার কাছে? কি হবে? কি লুকোবো? সকাল থেকে কি আবল তাবল বকে যাচ্ছেন? ক্লিনিকে কেন গিয়েছিলে? পাতার ভয় হয়, তবে স্বাভাবিকভাবে বলে, আমার পেছনে স্পাই লাগিয়েছেন নাকি? বলেনি কেন? সে বলেনি কেন গিয়েছিলাম? অরুণ হেসে বলে, তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। পাতা এবার ঘাবড়ে যায়। এক কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফিমেল ফ্রেন্ড। অনেকদিন হলো যোগাযোগ করিনি। অনেকদিন হলো যোগাযোগ করছিল। ওই ক্লিনিকে ওর রেগুলার বসে। ওই ক্লিনিকে ওর রেগুলার বসে। অরুণের মুখের আদল নিমিষে পরিবর্তন হয়। পাতার বুকটা ধুকপুক করে। লোকটা বিশ্বাস করেছে কি? আচ্ছা, সত্যিটা বলে দেবে? না, রিপোর্ট এলে শিওর হয়ে একেবারে কাল বলবে। ঠান্ডা মাথায় গুছিয়ে বলবে, ইয়া আল্লাহ, শুধু আজকের দিনটা ম্যানেজ করে দাও। আজ জলদি এলেন যে, আমি খাবার গরম করি কেমন? বলেই পাতা বেরিয়ে যাবে, কিন্তু অরুণের কথায় থেমে যায়। পাতাবাহার মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। তুমি আমার থেকে কথা লুকোচ্ছ। আমি সকালেও জিজ্ঞেস করেছি, হয়েছেটা কি? তুমি আমার কথার গুরুত্বই দিচ্ছ না। পাতা বিরক্ত হয়, সাথে রাগও হয় বেশ। এমনিতেই চাপের মাঝে আছে সে। টেনশনে মাথা ফেটে যাওয়ার উপক্রম। মেজাজ হারিয়ে সে এক প্রকার চিল্লিয়ে বলে, আমি একদিন গুরুত্ব দেইনি, আপনার ইগোতে লেগেছে। অথচ আপনি কখনোই আমার কথায় গুরুত্ব দেন না। আমি আপনার পার্সোনাল ব্যাপারে কিছু জানতে চাইলে আপনি চুপ করে যান। উত্তর দেয়া বা হু হা করার প্রয়োজনটুকু বোধ করেন না। আলগোছে ইগনোর করেন। আপনি বলেছিলেন না কি হয়েছে আমার? হ্যাঁ, কিছু তো হয়েছে। পার্সোনাল ম্যাটার। সময় হলে আপনাকেও জানাবো। আপনার অতি মূল্যবান সময় অপচয় করার দরকার নেই। অরুণের চোয়াল শক্ত হয়। উঠে দাঁড়িয়ে শক্ত হাতের মুঠো পকেটে লুকিয়ে বলে, ব্লাড স্যাম্পল কেন নিল ডাক্তার? পাতা এবার অবাক হয়। কে বলল লোকটাকে? তাকে প্রশ্ন করতে হয় না। অরুণ নিজ থেকেই বলে, ভোর একটু আগে ফোন করে বলল ছেলেটা ভয়ে আছে। ডাক্তার কেন তার আম্মু রক্ত নেবে? দরজার কাছে শব্দ হয়। পাতা দরজার দিকে তাকাতেই ভোর দরজা বন্ধ করে দৌড়ে চলে যায় ড্রয়িং রুমে। হাত পা গুটিয়ে মলিন মুখে বসে থাকে চুপটি করে। পাতা ভোরের প্রস্থান দেখে দীর্ঘশ্বাস ফেলে। অরুণের দিকে সরাসরি তাকিয়ে বলে, কাল জানাবো আমি। প্লিজ ফোর্স করবেন না জানার জন্য। বলবো আমি, একটু সময় দিন শুধু। অরুণ এগিয়ে আসে। পাতার গাল টিপে কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। পাতা উদাস মনে আয়নায় নিজ প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে। নিজেই নিজেকে শোধায়, পাতু, তুই কি একটু বেশি ভাবছিস না? লোকটা কিছুটা হলেও ভালোবাসে তোকে। যে আসবে সে লোকটাই সে লোকটারই অংশ। কেন ভুলে যাস? নীরবতা বিরাজ করছে পুরো ফ্ল্যাট জুড়ে। সর্বক্ষণ হইচই মাতিয়ে রাখা ভোর সরকারও আজ চুপচাপ। অরুণ ল্যাপটপ সমেত সোফায় বসে কাজ করছে, সাথে ভোরকে ড্রয়িং করানো দেখিয়ে দিচ্ছে। পাতা চুপচাপ বসে কারো সাথেই কথা বলছে না, না ভোর না অরুণ। কিছু সময় এভাবেই বসে থেকে পাতা উঠে রুমে চলে যায়। কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ে। চোখের পাতায় ঘুম না নামলেও চোখ বুজে শুয়ে থাকে। একটু পর অনুভব করে কেউ রুমে এসেছে। পাতা অল্প চোখ খুলে দেখে ভোর এসেছে। একেবারে চুপি চুপি করে, যেন চুরি করবে। ভোর বেড সাইডের নিকটবর্তী দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে আম্মু ঘুমিয়েছে কিনা। পাতার চোখ বন্ধ দেখে ভোরের চোখে মুখে আধার ঘনিয়ে আসে। আম্মু তাকে না নিয়েই ঘুমিয়ে পড়েছে। ভোরকে আদর না করে পাতাবাহার ভোরকে দেখে লেজ নাড়িয়ে উঠে আসে। ভোর বিছানায় উঠে জ্যাকেট মোজো খুলে ছুঁড়ে ফেলে বিড়ালটিকে কোলে বসিয়ে বিড়বিড় করে আম্মুর নামে নালিশ করে। পাতাবাহার মিউ মিউ করে ভোরের উষ্ণ পেটে মুখ ঘষে আরামে গা এলিয়ে দেয়। ভোর ভেঙচি কেটে সোফার উদ্দেশ্যে ছুঁড়ে মারে।
পাতার গায়ে থাকা কম্বল টেনে গায়ে জড়িয়ে কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। খুসখুস করে এপাশ ফিরে তো আবার ওপাশ। আম্মু নিশ্চয়ই রেগে আছে তার উপর। আম্মুর প্রমিস ভেঙে সে আব্বুকে সব বলে দিয়েছে। কেন দেবে না? ওই আন্টিটা আম্মুর হাতে সুই ফুটিয়ে কতখানি রক্ত নিল। আর ভয় লেগেছিল তো। ডক্টর আন্টি তার আম্মুর রক্ত কেন নেবে? তাই তো আব্বুকে বলে দিয়েছে। ভোরও এপাশ ওপাশ করতে থাকে। পাতা মৃদু চোখ খুলে তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করেছে। ভোর কম্বলের ভেতরে ঢুকে চুপচাপ শুয়ে থাকে। আস্তে আস্তে গড়াগড়ি খেয়ে পাতার দিকে এগিয়ে যায়। চুপটি করে পাতার উপর হাত তুলে দেয়। একটু পর পা তুলে দিল। সময় নিয়ে বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, ভোর লাভস ইউ সো মাচ আম্মু। পাতার অধর কোণে হাসি ফুটে ওঠে। ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু দেয়, তবে কিছু বলে না। ভোরও কিছু বলে না। চুপটি করে মুখ লুকিয়ে ঘুমের দেশে তলিয়ে যায়। পাতার চোখে মুখেও ঘুম নামতে শুরু করে, তবে দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুম যেন হাওয়া হয়ে যায়। নিশ্চয়ই লোকটা এসেছে। পাতা স্বাভাবিকভাবে চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে থাকে। খুবই কঠিনতম একটা কাজ এটি। পাতার চোখ পিটপিট করে। মনে হয় এই খুলে যাবে। পাতা কম্বলে আপাতমস্তক ঢেকে নেয় সুবিধার্থে। অরুণ সব লক্ষ্য করে। হুড়ি খুলে পাতার পাশে শুয়ে কম্বল টেনে গলা পর্যন্ত ঢেকে দেয়। পেছন থেকে জাপটে ধরে। এক হাত পাতার ঘাড় গলিয়ে পেঁচিয়ে নেয়, আরেক হাত কামিজ ভেদ করে যায়। বরফ শীতল হাতের স্পর্শে পাতার কাঁপন ধরে। এত ঠান্ডা কেন হাত? অরুণ কানের কাছে অধর নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি জানি তুমি জেগে আছো। পাতা ধরা পড়েও প্রতিউত্তর করে না। সেভাবেই ঘুমের ভান ধরে পড়ে থাকে। অরুণ আবার বলে, পাতাবাহার, বলবে না কি হয়েছে তোমার? পাতার বুকটা কেঁপে উঠল আদুরে স্বরে। ইচ্ছে করলো লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরে সবটা বলে দিতে, কিন্তু নিজ ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে পাতা সেভাবেই ঘুমের ভান করে শুয়ে থাকে। একসময় ঘুমিয়েও যায়। ভোর তার এক্সাম শিট জমা দিয়ে ক্লিপবোর্ড, পেন্সিল বক্স, রং পেন্সিল বক্স নিয়ে হাসি মুখে বের হয়, সঙ্গে টুটুল। তার সাথে গল্প করতে করতে হাঁটছে বারান্দা ঘেঁষে। হঠাৎ একটা বাচ্চার সাথে ধাক্কা লাগে। ভোর বিরক্তকর মুখে বলে, দেখে হাঁটতে পারিস না? বলেই পেন্সিল বক্স হাতে তুলে হাঁটা দেয়। রোহান দৌড়ে গিয়ে ভোরের হাত ধরে আটকায়। ভোর গম্ভীর মুখে আশেপাশে দেখে নিয়ে বলে, কি হয়েছে? তোর মা দেখলে বকবে তো। রোহান ভীত মুখে এদিকে ওদিকে তাকিয়ে দেখে মা আছে কিনা। দেখতে না পেয়ে বলে, ভোর, তুই আমার ফ্রেন্ড, তাহলে টুটুলের সাথে কেন খেলিস? ভোর টুটুলের দিকে একবার তাকিয়ে রোহানের হাত ছেড়ে টুটুলের হাত ধরে বলে, ও আমার বন্ধু। তোর মা বলেছে তোর সাথে যেন না মিশি, আর আমার আব্বু বলেছে টুটুলের সাথে মিশতে। বলেই ভোর টুটুলকে এক প্রকার টেনে নিয়ে হাঁটতে থাকে। টুটুল গোমরা মুখে বলে, আমি কি ছাগল যে টানছিস? ভোর হেসে বলল, না তো, তুই হলি মানকি। এই বলতো মানকি মানে কি? ভোর বানর। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে। ভোর গাল ফুলিয়ে তার পিঠে কিল বসিয়ে জিভ বের করে ভেঙচি কেটে দৌড় লাগায়। টুটুল এই ভোর দাঁড়া বলে ভোরকেও ধাওয়া করে। ভোর দাঁড়ায় না। হাসতে হাসতে এলোমেলো দৌড়াতে থাকে রৌদ্র উজ্জ্বল স্কুল মাঠে। মাঠে আরও অনেক ছোট বড় বাচ্চারা, তাদের গার্ডিয়ানের ভিড়। আজ শেষ এক্সাম। পুরো স্কুলে যেন হই হুল্লোড়ে মেতেছে। নিত্যদিনের তুলনায় স্কুলে ভিড় দেখার মতো। সাথে ঝালমুড়ি, হাওয়াই মিঠাই সহ নানা দিন মজুরের ভিড়ভাট্টা। বাচ্চাদের আকর্ষণীয় খাবার সরঞ্জাম এনে নজর কাড়ছে। ভোর ভিড় ঠেলে দৌড়ায় আর খিলখিলিয়ে হেসে পেছনে মুড়ে টুটুলকে জিভ দেখিয়ে ভেঙায়। একসময় টুটুল ভোরকে হারিয়ে ফেলে। কোথায় গেল ঠাউর করতে পারে না। অনেক খুঁজে টিচার্স রুমের দিকে এগোয়, নিশ্চয়ই তার আম্মুর কাছে। এদিকে ভোর এখনো লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক খুঁজছে টুটুলকে। হঠাৎ একটু দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ভোর ভয় পেয়ে যায়। আশেপাশের সব বাচ্চারাই ভয়ে দৌড়াতে শুরু করে। ভোরও তার ব্যতিক্রম নয়। সে ঘাবড়ে যায়। কুকুরটাকে চিনতে ভুল হয়নি তার। সেদিন যে কুকুর দুটো তার উপর আক্রমণ করেছিল তারই একটা। ভোর তার সর্বোচ্চ বেগে দৌড়াতে থাকে। একটু দূরে যেতেই ছোট সবুজ ঘাস আচ্ছাদিত মাঠে মুখ থুবড়ে পড়ে যায়। ব্যথা পায় বেশ। সেখানে উপস্থিত বাচ্চারা হেসে ওঠে। গার্ডিয়ানরা অবশ্য হাই হাই করে। এক গার্ডিয়ান ভোরকে তুলে গায়ের ময়লা ঝেড়ে দেয়। ভোর উঠেই মাঠে পড়ে থাকা ক্লিপবোর্ড, পেন্সিল বক্স, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা রং পেন্সিল তুলতে নিলে এক মহিলা সব তুলে ভোরের হাতে দিয়ে বলে, ব্যথা পেয়েছো বাবু? ভোর নাকে হাত দিয়ে নাবোধক মাথা নাড়ে।
অথচ নাকটা রক্তবর্ণ হয়ে আছে, যেন টোকা দিলেই রক্ত ছিটকে বেরিয়ে আসবে। ভোরে উঠে তার চক্ষু যুগল। মহিলাটি বুঝতে পারল ব্যথা পেয়েছে। সে ভোরের হাত ধরে বলল, মিস পাতা তোমার আম্মু না? ভোর এবারও মাথা নেড়ে বিড়বিড় করে বলে সামনে হাঁটতে থাকে। একটু পরপর পেছনে তাকাতে ভোলে না। দূর থেকে একজন বাঁকা হাসে। বুক পকেটে ঝুলিয়ে রাখা কালো চশমাটা চোখে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। ঠিক ভোরের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে হাত বাড়িয়ে বলে, হ্যালো অরুণাভ, ভোর সরকার, মাইসেলফ আকাশ। ভোর ভ্রু কুঁচকে যায়, হাত মেলায় না, হাতের সরঞ্জাম বুকের সাথে জড়িয়ে রাখে, কিছু বলে না। আকাশ হেসে ভোরের মাথার চুল এলোমেলো করে বলে, কি কিউট তুমি, মনে হয় আদর করে গাল টিপে দেই। ভোর নাবোধক মাথা নেড়ে আকাশের হাত ঝটকায় সরিয়ে দেয়। আকাশ নিজের হাত গুটিয়ে বলে, ওকে বয়, রেগে যাচ্ছ কেন? রাগলে তোমার আরো কিউট লাগে। বাই দা ওয়ে, আমি তোমার আরিয়ান চাচুর ফ্রেন্ড। তোমার চাচু এসেছে, আনিকা বায়না করেছিল, তাই ওই হাওয়াই মিঠাই কিনতে গেছে। আমাকে বললো তোমাকে নিয়ে ওই গাড়িটার সামনে দাঁড়াতে। ভোর আশেপাশে তাকিয়ে বলে, মিথ্যে কেন বলছো? চাচুর সব ফ্রেন্ডকে আমি চিনি, আর চাচু সত্যি আসলে আমাকে নিতে নিচেই আসতো, তার বন্ধুকে পাঠাতো না। তুমি কি ছেলে ধরা? আকাশ মনে মনে বাহবা দেয়। একে বোকা বানানো সহজ হবে না। ভোর উল্টো দিকে পা চালিয়ে চলে যায়। আকাশ তাকে থামিয়ে বলে, আরিয়ান ঠিক, ও বলেছিল তুমি এটাই বলবে। আমাকে চ্যালেঞ্জ করেছিল, তুই যদি ভোরকে আনতে পারিস তাহলে ও নাকি তোমার বাবার পায়ে ধরে হলেও তোমাদের সরকার বাড়িতে ফিরিয়ে আনবে। ভোর পিট পিট করে তাকালো, তারপর বাবার মতো হঠাৎ গম্ভীর মুখ বানিয়ে বলে, এটাও মিথ্যে কথা, আমি যাব না আপনার সাথে, আপনাকে আমি চিনি না। আকাশ এবার শয়তানি হাসে, ভোরের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে, ঠিক আছে, তবে তোর ওই কি যেন ডাকিস আম্মু, সে আমাদের কবজায়। হাত পা মুখ বেঁধে গাড়ির ডিকিতে আটকে রেখেছি। তুই যাবি না? তোর মায়ের গলায় ছুরি চালিয়ে নদীতে ভাসিয়ে দিব এখনই। ভোরের চোখে মুখে ভয় ফুটে ওঠে। সে আশেপাশে তাকায়, অনেকেই আছে, বড় মানুষ, ছোট মানুষ। ভোর জোরে জোরে শ্বাস টেনে দু কদম পিছিয়ে যায়। গলা দিয়ে শব্দ বেরোতে চায় না, তবুও হালকা উঁচু গলায় বলে, মিথ্যে বলছো কেন? আম্মু টিচার্স রুমে। তাকে থামিয়ে আকাশ এগিয়ে আসে। ভোরের চুল ঠিক করে দিতে দিতে ফিস ফিসিয়ে বলে, বিশ্বাস হচ্ছে না তাই তো? ইটস ওকে, এখনই দৌড়ে যা, দেখে আছে কিনা। আমরা ততক্ষণে গলা কাটার ব্যবস্থা করি। তবে হ্যাঁ, মনে রাখিস, তুই চাইলেই তোর মাকে বাঁচাতে পারতি, কিন্তু তুই তো চাস না। সৎ মা তো অত টান আসে না, কিন্তু তোর বাপের তো আপন বউ। তুই মাকে বাঁচানোর জন্য যাসনি, তাই তোর আব্বু তোকেও ছেড়ে দিবে রাস্তায়। আর হ্যাঁ, চিল্লাচিল্লি করবি না, এখানে করলে তোর মায়ের জবাই হবে ওখানে। ভোর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আশেপাশে সবার দিকে তাকায় সাহায্যের উদ্দেশ্যে, অথচ বাকি সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ভোরের হাত পায়ের শক্তি কেমন ফুরিয়ে যায়। আকাশ শয়তানি হেসে কোলে তুলে নেয় ভোরকে। অপরদিকে পাতা স্টুডেন্টদের এক্সামের খাতা গুছিয়ে ক্লাসরুম থেকে বেরোয়, বড় বড় পা ফেলে টিচার্স রুমে যায়। ভোর নিশ্চয়ই সেখানে আছে তার অধীর অপেক্ষায়। পাতা মুচকি হেসে আগাতে থাকে। হঠাৎ একটা লোক এগিয়ে এসে পাতার সম্মুখে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, ভোর আছে আপনার কাছে, খুঁজে পাচ্ছি না। পাতা কপালে ভাঁজ ফেলে লোকটার আপাতমস্তক দেখে বলে, কে আপনি? আর ভোরকে খুঁজে পাচ্ছেন না মানে কি? লোকটির কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম মুছে নেয়। এই শীতের দিনেও সে ঘেমে গেছে। যাবে না কেন? এত বড় ঘটনা ঘটে গেছে, বস্তাকে ছুলে চড়াবে, গর্দান নেবে নিশ্চিত। পাতা হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে ভোরকে। টিচার্স রুম, ওয়াশরুমে সব খুঁজে দেখেছে। প্রিন্সিপাল ম্যামের কাছেও খবর পাঠিয়েছে সৈয়দকে দিয়ে। পাতা খুঁজতে খুঁজতে শহীদ মিনারের দিকে যায়। সেখানে এক লোককে দেখতে পায়, স্যুটবুট পরা। দেখে ভদ্রলোক মনে হলো, চোখে মুখে হাসি লেপ্টে আছে। অদ্ভুত তো, একাই হাসছে কেন? পাতা এগিয়ে যায়। এদিকটায় জনমানব খুব একটা নেই। সে এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করে একটা বাচ্চাকে দেখেছে কিনা। 6 বছরের, এই স্কুলেরই। আকাশ সানগ্লাস খুলে মুচকি হেসে পকেট থেকে ফোনটা বের করে পাতার দিকে বাড়িয়ে দেয়। পাতা ভ্রুকুচকে ফোন হাতে নেয়। ভিডিও কলে কেউ আছে ফোনের ওপাশে। পাতার চেনা পরিচিত মুখ, সাথে জ্ঞানহীন ভোর। ভোরের গলায় ছুরি ধরে ওপাশের লোকটা বিশ্রী ইঙ্গিত করে হাসে। ঘৃণায় পাতার গা ঘুলিয়ে আসে। হাত থেকে ফোনটা পড়ে যেতে নেয়। আকাশ ধরে ফেলে, পকেটে পুরে বলে, মিসেস অরুণ সরকার, আপনি বুদ্ধিমান, আশা করি কিছু বলতে হবে না।
টু শব্দ করবেন তো আপনাদের কলিজার টুকরো কলিজার গলা আলাদা হয়ে যাবে ঘাট থেকে। পাতার গা শিউরে ওঠে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। কি করবে সে? ভোরের বাবাকে কল করবে, একটা মেসেজ দেবে। ভোর ওদের কাছে গেল কি করে? পাতা যেন জ্ঞানবোধ হারিয়ে ফেলে। কি করবে বুঝতে পারে না। আকাশ হাঁটতে থাকে, পাতা রোবটের ন্যায় পিছু পিছু। যার পথে সদ্য চেনা লোকটাকে দেখতে পায়। লোকটা এগিয়ে আসে। হঠাৎ পাতার মস্তিষ্ক সচল হলো যেন। সে লোকটাকে কিছু ইশারা করে আকাশের পেছনে হাঁটে। স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে বাইরে আসে। ব্যস্ত রাস্তার পার্কিং জোনে একটা দণ্ডায়মান কালো গাড়ির সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। পাতা দেখতে পায় ভেতরে শুক্লা, তার ছেলে শামীম ও আরও দুজন অপরিচিত লোক। সবার চাহনি বিশ্রী। পাতা আশেপাশে তাকায়। ব্যস্ত রাস্তা, লোক সমাগমও চোখে পড়ার মতো। সে কি সবার থেকে হেল্প চাইবে? চিল্লিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে ভোরকে বাঁচাতে পারবে? ওরা পাতার চিল্লানো শুনে ভোরের কোনো ক্ষতি করবে না তো? আকাশ তার মনোভাব বুঝতে পেরে পাতাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, চিল্লাবে, ক্যারি অন, বাট সাবধান। হ্যাঁ, ছেলেটার গলায় ছুরি চালাতে সেকেন্ড সময় লাগবে না। তুমি লোক জড়ো করবে, আমরা ওকে। তারপর কি হবে? আমরা পালাতে পারবো না ভেবে হেসে লাভ নেই। পুলিশ ধরে নিয়ে যাবে, আবার ছেড়েও দিবে। কিন্তু ছেলে হারালে ছেলে পাবে। পাতা গমগমে গলায় হিসিয়ে বলে, আমার ছেলে কোথায়? শুক্লা তার গায়ের চাদরটা একটু সরিয়ে ভোরের একাংশ দেখিয়ে বলে, মামুনি জলদি এসো, দেরি করলে কিন্তু। হাতের ধারালো ছুরি ভোরের বাহুতে বসিয়ে পরনের ব্লু জ্যাকেট ছিঁড়ে নরম ফর্সা হাতে ছুরি ডাবিয়ে সরিয়ে আনে। গলগলিয়ে তাজা রক্ত বেরিয়ে পড়ে। পাতা সেকেন্ডের মাঝে গাড়ির ভেতরে প্রবেশ করে। আকাশ মুচকি হেসে ফ্রন্ট সিটে বসে ড্রাইভারকে গাড়ি চালানোর নির্দেশ দেয়। দূরে রাস্তার অপর পাশের ফুটপাতে সেই লোকটা ঘাম মুছে ফোন বের করে কল লাগায়। কানে ব্লুটুথ ডিভাইস সেট করে নিজ বাইকে বসে স্টার্ট দেয়। কল রিসিভ হওয়া মাত্রই A to Z গড়গড় করে বলে দেয়, বস কিছু বলুন, চুপ করে আছেন কেন? পরপর কিছু ভাঙার শব্দ ভেসে আসে ওপাশ থেকে। ঝনঝন কাজ ভাঙার শব্দ। দিদার ভয় পায়, বস খেপেছে। সে বস রেখে উঠতেই ওপাশ থেকে ভেসে আসে, তোমাকে পরে দেখছি, ফলো দেম। আমাদের ভাই, ওদের দুজনের গায়ে তিল পরিমাণ জখমের অস্তিত্ব মিললে ওদের কবরের সাথে তোমার কবর কনফার্ম। শান্ত গলায় বললেও মনে হলো সিংহের গর্জন শুনল দিদার। ঢোক গিলে দক্ষ হাতে বাইক চালিয়ে ফলো করে কালো গাড়িটিকে। চাপা হাসির শব্দে গমগমে অবস্থা বিরাজমান গাড়িতে। ছোট্ট জ্ঞানহীন ভোরকে বুকে জড়িয়ে পাটা গুটিসুটি মেরে বসে আছে। গাড়ি স্টার্ট করার পরপরই সে শুক্লার কোল থেকে ভোরকে এক প্রকার ছিনিয়ে নিয়েছে। তার পাশে বসে শুক্লা মণ্ডল, সামনে আকাশ ও ড্রাইভার, পেছনে শামীম সহ আরও দুজন লোক। তারা সবাই নানা ধরনের বাজে মন্তব্য করছে। পাতা সব শুনেও চুপচাপ বসে আছে, একটা কথাও বলেনি। কুত্তার বাচ্চাদের সাথে ঘেউ ঘেউ করার মানে নিজ বিপদ ডেকে আনা। সে শুধু সুযোগের অপেক্ষায়। শুক্লা মুচকি হেসে নিজ পাকা ছোট ছোট দাড়িতে হাত বুলিয়ে পাতার ওড়না হাতে নেয়। পাতার কপাল বেয়ে গড়িয়ে পড়া শ্বেত জল সেই ওড়নার কোনা দিয়ে মুছিয়ে দিতে দিতে বলে, ইস মামুনি, শীতের ভিতরেও ঘামছে। দেখো দেখি কাণ্ড, ভয় পাচ্ছ কেন? আমরা কি তোমার পর? শালিয়ান, ভয় পাচ্ছিস কেন? তখন লাগে নাই? ভরা সালিশে যেভাবে অপমান হয়েছি তার চেয়েও ভয়ঙ্কর অপমান বোধ তোরা না করাইছি তো আমার নাম শুক্লা না। পাতা মুখ বুজে সহ্য করে। ভোরকে আরেকটু শক্ত করে চেপে ধরে চুমু দেয় কপালে। শুক্লা কপালে ভাঁজ ফেলে বলে, কিরে পাতা, তোষের তেজ কই গেল? এত কিছু বললাম এখনো চুপ? আগেরা সাপের মতো ফোস ফোস করে তেরে আসতিস। তোর বুইরা জামাই টেস্ট কমাইছে? এত পাওয়ার আমারও কিন্তু কম না রে। অতি শীঘ্রই দেখতে পারবি তোর জামাইয়ের থেকেও বেশি সুখ দিব। তুই খুশি হয়ে আর জামাইয়ের নাম মুহেই নিবি না, খালি শুক্লা কাকু কাকু করবি। ভয় পাইস না। পাতা তার ছেলের চোখে যায়, অধর বাঁকিয়ে হাসিও অল্প। ভয় হচ্ছে তবে তোদের জন্য। অরুণ সরকারকে পুরোপুরি জানিসই না তোরা। সবকটা শুয়োরদের কলিজা ভুনা করে সবকটা শুয়োরদের কলিজা ভুনা করে কুত্তাকে খাওয়াবে। তোদের তেজ ছুটিয়ে দেবে। জীবনে আর বাড়ার দরকার হবে না। শুক্লার চোখ মুখ শক্ত হয়ে আসে। মাথার স্কার্পের ওপর দিয়ে পাতার চুলের মুঠি টেনে ধরে শক্ত করে। পাতা ব্যথা পায়, তবে তার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই। শক্ত চোয়ালে এ যেন তেজস্বী রূপ।
শুক্লার দিকে এমনভাবে তাকিয়েছে যেন নজরেই বশীভূত করে দেবে। আকাশের ভালো লাগলো বেশ। সে পেছনে ঘুরে তাকিয়ে থাকে পাতার দিকে পলকহীন। শুক্লাকে ইশারায় ছেড়ে দিতে বলে। শুক্লা দাঁতের কপাটে পিষ্ট করে পাতাকে খিস্তি দেয়। পাতা একরাশ ঘৃণায় তার মুখের উপর থুথু ফেলে। শুক্লা সহ শামীম রেগে তেড়ে আসবে আকাশের হুকুমে শান্ত হয়। আকাশ পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ইউ আর টোটালি আইটেম, আই এম ইমপ্রেসড ফুপা। সরি, হ্যাঁ এটা আমার। শুক্লা কিছু বলবে, আকাশ তোয়াক্কা না করে পাতার উদ্দেশ্যে বলে, কি যেন বললে? অরুণ সরকার কি করবে? আমি বলছি তোমায়, ওই বাল কিচ্ছুটি করতে পারবে না। তোমার এই আদরে সৎ ছেলের উপর যে কুকুর হামলা হয়েছিল, এ আমরাই করেছিলাম। কি করেছে তোমার অরুণ সরকার? বালটাও ছিঁড়তে পারেনি। বলেই হো হো করে হেসে ওঠে। তার সাথে যোগ দেয় বাকি সবাই। শুধু শুক্লার চোখে মুখে বিরক্তি, আর পাতার চোখে মুখে আকাশ সম অবাকতা। অরুণ হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। বেলা 4:10 ঘড়িতে। শীতকালের রজনী দীর্ঘ এবং দিবাকাল পরিসরে ছোট। তাই তো বিকেল গড়ানোর সাথে সাথেই পশ্চিম দিগন্তের অরুণের তেজ কমতে শুরু করেছে। ধোঁয়ায় ন্যায় কুয়াশার আগমন ঘটেছে ক্ষীণ পরিসরে। জনমানব শূন্য এক নিরিবিলি পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একতলা বাড়িটি। বাড়িটির একপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। বাঁশের ঝোপ ও নিম গাছের আড়ালে ঢেকে আছে বাড়িটি। ভেতরের পরিবেশ গমগমা। সেদিনের ন্যায় আজকেও মহল জমেছে ঢের। বিদেশি ড্রিঙ্কসের সাথে চানাচুর ও বাজার থেকে কিনে আনা গরম গরম পেঁয়াজি। ঢকঢক করে ড্রিঙ্কস গলা দিয়ে কোনো মতে নামিয়ে মুখ কুঁচকে নেয় আকাশ। একটু দূরে হাত মুখ বাঁধা পাতার দিকে তাকিয়ে চুমুর ভঙ্গিমা করে। পাতা রক্তিম চোখে যায়। চোখে তার পানি টলমলক করলেও সেই পানি দুর্বলতার নয় মোটেও। চোখের সামনে ভাসমান মানুষরূপী উগ্র জানোয়ারদের প্রতি আকাশ সমক্ষোভ। শীতে কম্পমান ভোরের উদাম দেহ। করুণ চোখের চাহনিতে পাতার বুকটা জ্বলছে দাউ দাউ করে। সেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় পাতা ছটফট করতে থাকে। তার সামনে তার ছেলেকে এক প্রকার টর্চার করছে কুত্তার দল। ভোরের গায়ের ব্লু ব্লেজার শার্ট খুলে রেখেছে, পরনে স্কুল ইউনিফর্মের প্যান্ট। শুধু ছেলেটা শীতে কাঁপছে। তার উপর ছেলেটার গায়ে বরফ মাখছে শুক্লা, সাথে তার বিশ্রী চাহনি। ভোরের চোখেও পানি টলটল করছে, তবে কাছে না সে। দাঁতে দাঁত চেপে ফোঁস করছে। ভোরের ফর্সা গায়ে নীল নীল দাগ দেখা যাচ্ছে। পাতা পারে না ছুটে এসে ভোরকে বুকের মাঝে লুকিয়ে ফেলতে। তার হাত পা মুখ বাঁধা। পাতার ছটফটানি বেড়ে যায়। চিল্লানোর চেষ্টা করে, মুখে কাপড় বাঁধা থাকায় শুধু গুঙনের শব্দ বেরোয়। ভোর সেই শব্দে ফুপিয়ে ওঠে। বাকি সবাই হেসে ওঠে। শুক্লা বরফ টুকরো ফেলে ভোরের চুল মুঠোয় ভরে পেছন দিকে টেনে ধরে। ব্যথায় ভোরের মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হয়। পাতা জ্বলে উঠল। শুক্লা হেসে তার উদ্দেশ্যে বলে, এখনো সময় আছে, রাজি আজা। বাচ্চাটার কষ্ট চোখে বসছে না, নাকি সৎ ছেলে দেখে বুকে লাগছে না? ইস কি কষ্ট। পাতা হাত পা ছোটানোর চেষ্টা করে, হিসিয়ে কিছু বলে। মুখে কাপড় বাঁধা থাকায় তা অস্পষ্ট। তবে শুক্লা, আকাশ সহ বাকি সবাই অনুমান করতে পেরে হেসে কুটি কুটি। শামীম উঠে পাতার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আকাশ ভাই কি নাটক শুরু করলে? জোর জবরদস্তির মজাই আলাদা, কিন্তু তোমার তো আবার অনুমতি চাই। ওই অরুণ সরকার একবার খোঁজ পেলে তখন আঙুল চুষিও। বলেই পাতার সামনে হাঁটু গেড়ে বসে তার গালে হাত বোলাতে থাকে। পাতা যেন খেপা বাঘিনীর ন্যায় গর্জে উঠল। আকাশ মজা পায় বেশ। সে সিগারেটে আগুন জ্বালিয়ে সুখ টান দিয়ে বলে, আপোষেই তো আসলো সুখ ভাই। আর অরুণ সরকারের ভয় পাচ্ছিস? শালা এতদিন চিরুনি অভিযান চালিয়েও ছায়া মারাতে পারলো না, আজ চলে আসবে। হোয়াট আ জোক। হেসে উঠল সে। তবে ভোরের চাহনিতে তার কপালে ভাঁজ পড়ে। সিগারেটের ধোঁয়া ভোরের মুখের উপর ছেড়ে বলে, কি বেটা? পরবর্তী ঘটনায় সবাই বাঘারা। আকাশ চোখ চেপে ধরে আছে এক হাতে। অসহনীয় ব্যথায় সে চেঁচিয়ে ওঠে। ভোরের চোখ মুখ রক্তিম। হাতে জ্বলন্ত সিগারেট ফেলে দৌড়ে যায় পাতার কাছে। মুখের বাঁধন খুলে দেয়। শামীম, শুক্লা সবাই আকাশকে নিয়ে ব্যস্ত হয়। আকাশ ব্যথায় কাতর। ভোরকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর গালির বর্ষণ করছে। শামীম আকাশের চোখের উপর থেকে হাত সরিয়ে দেয়। আকাশের বন্ধ চোখ বেয়েই তাজা রক্ত গড়িয়ে পড়ছে অশ্রুর ন্যায়। আকাশ ব্যথায় চিল্লিয়ে বলে, শুয়োরের বাচ্চাটারে ধর, ওর হাত কেড়ে নেব আমি।
শামীম ক্ষিপ্র গতিতে ভোরের দিকে এগিয়ে যায়। ভোর ততক্ষণে পাতার হাতের বাঁধন খুলে ফেলেছে। শামীমকে তেড়ে আসতে দেখে ভয় পায় সে। পাতাকে জড়িয়ে ধরে শক্ত করে, আম্মু আব্বু বলে কাঁদতে শুরু করে। পাতা ভোরকে জড়িয়ে ধরে না, সে পায়ের বাঁধন খোলার চেষ্টায়। শামীম এসে ভোরের বাহু ধরে টানতে থাকে সর্বশক্তি দিয়ে, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ। ভোর এক হাতে পাতার গলা শক্ত করে ধরে করুণ চোখে চেয়ে আম্মু বলে কাঁদে। পাতা চোয়াল শক্ত করে ভেঙে পড়ে না। ঠান্ডা মাথায় পায়ের রশি খুলে ভোরকে এক হাতে আগলে নেয়। শামীম যে হাতে ভোরের বাহু শক্ত করে ধরে রেখেছে সে হাতে কামড় বসিয়ে দেয় সর্বশক্তি দিয়ে। শামীম হাত ছটকায় ছাড়িয়ে নেয়। মাংস তুলে নিয়েছে একেবারে। সে হাত বাড়িয়ে পাতার চুলের মুঠি ধরে টেনে তোলে। পাতা ভোরকে ছাড়িয়ে পেছনে লুকিয়ে রাখে। উঠে দাঁড়িয়ে খ্যাপা দুর্বাসার ন্যায় শামীমের দিকে যায়। শামীমের গোপনাঙ্গ বরাবর হাঁটু দিয়ে আঘাত করে। পাতাকে ছেড়ে ব্যথায় গুঙিয়ে উঠে ফ্লোরে বসে পড়ল সে। বাকি সবাই এদিকে তাকায়। আকাশ হুকুম দেয় পাতা ভোরকে ধরার। শুক্লা অকথ্য ভাষায় খিস্তি দিয়ে পাতাকে ধরার জন্য এগিয়ে আসে। পাতা পালায় না। ভোরের এক হাত শক্ত করে ধরে সেও এগিয়ে আসে। ফ্লোর থেকে বিদেশি মদের বোতল তুলে শুক্লার মাথায় আঘাত করে নিমিষেই। বোতল ভেঙে শুক্লার মাথা থেতলে যায় কিছুটা। বোতলের ভেতরের পানীয়তে মেশে যায় শুক্লার শরীরের কিছু অংশ। সেও ফ্লোরে বসে পড়ল। বাকি দুজন আকাশকে ছেড়ে এগিয়ে আসলে পাতা ভাঙা বোতলের অংশটুকু তাদের দিকে তাক করে ঠান্ডা গলায় বলে, মেয়ে বলে কম ভাবিস না, এগোবি তো জান হারাবি। আমি নারী কোমলমতি, তবে তোদের মতো জানোয়ারদের সামনে আমি নারী হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। শুক্লা মাথায় আঘাতপ্রাপ্ত স্থানে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়িয়ে বলে। পাতা ভোরকে নিজের পেছনে লুকিয়ে নিরাপদ দূরে সরিয়ে দেয়। ও আম্মু বলে কাঁদতে থাকে। পাতা শুক্লার ভুড়িওয়ালা পেটে লাথি দেয় সর্বশক্তি দিয়ে। শুক্লা পড়ে যায় ফ্লোরে। বাকি লোক দুটো পাতার দিকে তেড়ে আসলে পাতা ভাঙা বোতল তাক করে ভয় দেখায় লোক দুটোকে। এগিয়ে এসে আরেকটা বোতল তুলে দৌড়ে আকাশের সামনে গিয়ে তৎক্ষণাৎ তার মাথায় আঘাত করে। আকাশ যেন বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। চোখের অসহ্যনীয় জ্বালায় তার মাথার আঘাত কিছুই মনে হয় না। সে হাত বাড়িয়ে পাতার গলা চেপে ধরে। পাতা ঘাবড়ে যায়। আঘাতে জর্জরিত এই জানোয়ার তাকে আক্রমণ করবে বুঝতে পারেনি। ভোর আম্মু বলে এগিয়ে আসতে নিলে পাতা নিষেধ করে দূরে যেতে বলে। ভোর আসে না, আবার দূরেও যায় না। বাকি দুটো লোক এগিয়ে আসে পাতাকে ধরে। দুই বাহু ধরে ফ্লোরে ঘাড় ঠেসে বসিয়ে দেয়। পাতা চুপচাপ বসে। এখন ঘাবড়ানো যাবে না, মাথা ঠান্ডা রেখে চালতে হবে। পরিস্থিতি অনেকটাই তার নিয়ন্ত্রণে। শুক্লা, শামীম আর আকাশ নামক লোকটা জখমিত। তারা খেপে ওঠার আগেই পাতাকে কিছু করতে হবে। পাতা চোখ তুলে ভোরের দিকে এক নজর চায়। মাথায় কিছু আসতেই ফ্লোরে তাকায়। ওই তো আধপোড়া জ্বলন্ত সিগারেট, তার পাশে দামি লাইটার। পাতার কিছু প্ল্যান করে, তবে দুজন পুরুষের সাথে পাতা পেরে উঠবে না কখনো। কি করবে পাতা? ওদিকে শামীম ফ্লোর থেকে উঠে বিকৃত মুখে এগিয়ে আসে। শুক্লা ফ্লোরে শুয়ে আছে, জ্ঞান হারিয়েছে নিশ্চয়। আকাশ নামক লোকটাও সোফা ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে চোখ চেপে। তার মাথা বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে, যেন কেউ ঢেলে দিচ্ছে। রক্ত দেখে পাতার পেট গুলিয়ে আসে। পাতা শ্বাস নিতেও ভুলে যায়। পাতাকে ধরে রাখা দুজন লোকের মধ্যে একজন পাতাকে ছেড়ে রশি আনতে যায় বাঁধার জন্য। পাতা আটকে রাখা শ্বাস ছাড়ে। সুযোগের সদ্ব্যবহার করতে ভোলে না। দুর্বল পাতার মাঝেও যেন এক খ্যাপা সিংহীর আবির্ভাব ঘটে। পাতা 1, 2, 3 কাউন্ট করে পাশের লোকটাকে ঝটকায় সরিয়ে ধাক্কা দেয়। লোকটা কয়েক কদম পিছিয়ে যায়। পাতা ফ্লোর থেকে লাইটার তুলে আকাশের দিকে তেড়ে যায়। আকাশ হাত তুলে কষে থাপ্পড় মারার উদ্দেশ্যে। পাতা তড়িৎ বেগে লাইটার জ্বালিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে। মদে ভেজা শার্টটায় আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আকাশ গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে করতে ফ্লোরে শুয়ে পড়ল। শুক্লার নড়চড় নেই। শামীম আকাশকে নিয়ে ব্যস্ত। বাকি দুই লোক পানি আনতে গেল বোধ হয়। পাতা ভোরের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয়। দরজার দিকে এগোবে শামীম সম্মুখে দাঁড়িয়ে বলে, শালা পালাবি, তোর জীবন্ত দগ্ধ করব। পাতা ঢোক গিলে পিছু হটে। এদিকে ওদিকে তাকিয়ে একটা খোলা ঘরের দিকে ছুটে যায়। শামীম ঘুরতে ঘুরতে তার পেছনে যায়। হাঁটতেও কষ্ট হচ্ছে। মা জায়গা মতো বসিয়েছে। পাতা
একটা ঘরে ঢুকে ভোরকে নামিয়ে দরজায় ছিটকিনি আটকাবে শামীম ঠেলে ভেতরে ঢুকতে নেয়। পাতা কাঁধ দিয়ে দরজা ঠেলে দেয়। হাত দিয়ে ছিটকিনি আটকানোর প্রচেষ্টায় ভোরও সহায়তা করে। পাতা সফল কাম হয়। ছিটকিনি দুটো আটকে কাঠের টেবিল টেনে দরজার সম্মুখে রাখে। জানালার গ্লাস আটকে পর্দা টানিয়ে দেয়। বড় বড় শ্বাস ফেলে হাঁপাতে থাকে। ওপাশে শামীম দরজা আঘাত করে গালিগালাজ করতে ব্যস্ত। ভোর ফুপিয়ে কেঁদে ওঠে পাতার পাশে দাঁড়িয়ে। পাতার চোখেও নোনা জল ভিড় জমায়। ধপাস করে ফ্লোরে বসে পড়ে। দু হাত মেলে ভোরকে ডাকে। ভোর দেরি করে না, ঝাঁপিয়ে পড়ে। পাতা আগলে নেয় ভোরকে। বরফ শীতল শরীরটাকে বুকে শক্ত করে চেপে ধরে। পাশে বিছানার চাদর টেনে নামিয়ে ঢেকে নেয়। ভোরের গালে মুখে এলোপাথারি চুমু দেয়। ভোরের কান্না থেমে যায় ধীরে ধীরে, তবে তার শরীর কম্পমান, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। পাতা ভোরের মাথায় চুমু দিয়ে বলে, আমার ছেলেটা কত সাহসী ভাবা যায়। ওই লোকটার চোখের জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে। ভয় লাগেনি? এই বুদ্ধি আসলো কিভাবে এই ছোট্ট মাথায়? ভোর জবাব দেয় না, চুপচাপ থাকে। পাতা আবার চুমু দিয়ে বলে, আমার বাবা ভয় পাচ্ছে। ভোরের নাক টানার শব্দ হয়। পাতার বুকের মাঝে লুকিয়ে গুটিসুটি মেরে বিড়বিড় করে বলে, ভোরের আম্মু আছে তো। পাতা এ পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারল না। গুনগুনিয়ে করে কেঁদে দেয় হালকা স্বরে। সব তার জন্য, সব দোষ তার। তার দোষে অরুণ সরকারকে জুড়িয়ে তার নামে কুৎসা রটানো হলো। ভরা সালিশে হেনস্থা হয়ে কি দরকার ছিল অরুণ সরকারকে কল করার? নিজে লড়তি, নিজেই লড়াই করতে, না পারলে মাথা নত করে ক্ষমা চাইতে, চুনখালি মাখিয়ে লুকিয়ে থাকতে ঘরের এক কোনায়। লোকটাকে ডেকে তার সাথে নিজ নাম জড়ানো পাতার ভুল ছিল। সেই ভুলের খেসারত এই নিষ্পাপ বাচ্চাটাকে দিতে হচ্ছে বারংবার। দিদার দরজা ধাক্কায় অনবরত। দরজায় কান পেতে শোনার চেষ্টা করে। এখানে এসেছে প্রায় ঘন্টা খানেক। বসের ওয়াইফ ও বাচ্চাকে নিয়ে জানোয়ারের দল ভেতরে ঢুকে দরজা বন্ধ করে। আর কেউ বের হয়নি, না ভেতরে কেউ প্রবেশ করেছে। সে ভেবেছিল ভেতরে ঢুকে একটা ব্যবস্থা করবে, কিন্তু বস মানা করে দেয় সে আসবে তারপর। তবুও সে পুরোটা সময় সজাগ ছিল, পুরো বাড়ি ঘুরে কান পেতেছিল। কোনো প্রকার গন্ডগোলের আভাস পেলেই সে ভেতরে ঢুকে যাবে। ইস, বন্দুকটা কেন সাথে রাখলো না আজ? তাহলে এভাবে হাত গুটিয়ে বসে থাকতে হতো না। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে দিদার দরজা ধাক্কানো শুরু করে। কান খাড়া করতেই বুঝতে পারে আওয়াজ পুরুষালী গলার। কি হচ্ছে ভেতরে? সে দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে যায়। কাঠের শক্ত দরজা হওয়ায় তরুণ খুব একটা সুবিধা করতে পারে না, তবে চেষ্টায় বহাল সে। গাড়ির হর্নের আওয়াজে থামে সে। তিনটে গাড়ি এসে থামলো। দুটো সেনা গাড়ি থেকে বের হয়ে পোশাকধারী সৈনিকদের দল। অপর জিপ থেকে দুজন লোক। দিদার চেনে একজনকে, বসের বন্ধু। সে এগিয়ে যায়। রাসেল গম্ভীর মুখে কিছু সেনাকে আদেশ করে বাড়ি ঘেরাও করতে। বাকিগুলোকে দরজা খুলতে বলে এগিয়ে এসে দিদারকে জিজ্ঞেস করে, পরিস্থিতি কেমন? সব ঠিকঠাক? দিদার জবাবে বলে, কিচ্ছু ঠিক নেই স্যার। ভেতর থেকে পুরুষের চিল্লানোর আওয়াজ ভেসে আসছে। আমি দরজা ভাঙা ট্রাই করছি, পারিনি। এদিকে আমার হাত ফাঁকা। বস কত দূর? এই তো এলো বলে। তখনই আরেকটা গাড়ি এসে থামে রাস্তার ধারে। গাড়ি থামতেই যেন ছুটে বেরিয়ে আসে অরুণ সরকার। পেছনে আরিয়ান, মোস্তাকিম, শুভ ও ফয়সাল। রাসেল ফোন করে জানিয়েছে খ্যাপাটে সারকে একা না ছাড়তে, তাই তাদের আগমন। অরুণ ক্ষিপ্ততার সাথে এগিয়ে এসে দিদারের গালে সপাটে চড় মেরে ধমক লাগালো তার গাফলতির কারণে। দিদারুল আহসান চুপচাপ সয়ে নেয়। এটা তার প্রাপ্য ছিল বোধ হয়। আরিয়ান এসে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। অরুণ শান্ত হয় না, এগিয়ে যায় দরজার দিকে। ততক্ষণে দরজা খুলে ফেলেছে এক দক্ষ সেনা। রাইফেল তাক করে সহস্র তারা ভেতরে প্রবেশের প্রস্তুতি নেয়। অরুণ তাদের টপকে এগিয়ে যায়। চোখ বুলায় পুরো ড্রয়িং রুমে। ভাঙা মদের বোতলের টুকরো ফ্লোরে জুড়ে। একপাশে পেট মোটা লোকটা পড়ে আছে। অরুণের চিনতে অসুবিধে হয় না, এটা শুক্লা মণ্ডল। সোফার ওপর বসে ব্যথায় কাতরাচ্ছে আকাশ। তার তাজা রক্ত বেয়ে পড়ছে কপল ঘেঁষে। কাঁধের দিকটায় কালচে ভাব পুড়ে গেছে। এদের এই অবস্থা কে করেছে? এই দুজনেই। আর সবাই কই? অরুণ এদিকে ওদিকে তাকিয়ে ভোর পাতাকে খোঁজে, দেখতে পায় না। সে সোফায় কাতরাতে থাকা আকাশকে টেনে ফ্লোরে ছিটকে ফেলে পেট বরাবর লাথি লাগায় লাগাতার। গলায় পাড়া দিয়ে ক্ষোভে ফেটে গর্জে ওঠে, ওই কুত্তার বাচ্চা, ওরা কই?
রাগে কথা জড়িয়ে আসে, চোখ মুখের আদল ভয়ঙ্কর, যেন কোনো অসুর ভর করেছে। অরুণ পা পিষতে থাকে। আকাশের মুখটা রক্তিম হয়ে উঠেছে, যে কোনো সময় জান পাখি বেরিয়ে যাবে। সে কোনো মতে আঙুল দিয়ে ইশারা করে বন্ধ ঘরের দরজার দিকে। অরুণ এক নজর সেদিকে তাকালো, আকাশের গলা থেকে পা সরায় না। ওদিকে আকাশের চোখ উল্টে গেছে। এক সেনা সদস্য এসে অরুণকে সরিয়ে দেয়। আকাশ ছাড়া পেতেই জোরে শ্বাস টানে, নাক মুখ দিয়ে রক্ত উঠে আসে। অরুণ আবার তেড়ে আসে, সেনা সদস্য আটকায়। অরুণ শুক্লার দিকে এগিয়ে যায়, চিত হয়ে শুয়ে থাকা ভুঁড়িটায় লাথি দেয় সজোরে। শুক্লা দুর্বল চোখে তাকিয়ে থাকে, হাউমাউ করে কেঁদে অরুণের পা জড়িয়ে ধরে। অরুণ তার ছোট চুল মুঠোয় ভরে গর্জন করে বলে, আমার ছেলে কই? এই শুয়োরের বাচ্চা, পাতা কই? শুক্লা মাথা নেড়ে বোঝাতে চায় সে জানে না। খ্যাপাটে অরুণ বুঝলে তো। চুল টেনে মুঠো পেতে শক্ত হাতে নাক বরাবর ঘুষি মারে। শুক্লা ছিটকে পড়ে ফ্লোরে, ব্যথায় বাচ্চাদের মতো কেঁদে দেয়। সেনা সদস্যরা বাড়িতে উপস্থিত আরও 3 জনকে খুঁজে বের করে বাথরুম থেকে তাদের টেনে বের করে ড্রয়িং রুমে আনে। অরুণ শুক্লার থেকে দৃষ্টি তুলে শামীমের দিকে তেড়ে যায়। নাক বরাবর পরপর এলো পাথারি ঘুষি মেরে চুলের মুঠি ধরে টেনে দেয়ালে মাথা ঠুকে দেয়। শামীম চিল্লিয়ে ক্ষমা চায়, অরুণকে বাপ বাপ বলে ডাকে। অরুণ ছাড়ে না। পরপর 3 বার শামীমের মাথা দেয়ালে সজোরে আঘাত করে। দাঁত কপাটি পিষে রাশভারী গলায় বলে, অরুণ সরকার শুদ্ধ পুরুষ, নিজ ঘর ব্যতীত অন্য ঘরে যায়নি যে তোর মতো কুলাঙ্গার বাপ বলে ডাকবে। আরেকবার ডাকলে জিভ কেটে নেব। বলেই শামীমকে ছিটকে ফেলে ফ্লোরে। বাকি দুটোকেও উত্তম মাধ্যম দেয়। রাগে তার মুখাবয়ব রক্তিম, কপালের নীল রাঙা শিরা উপশিরা দেখা যায়। হাতের রগ ফুলে আছে, যে হাতে মারছে সেই হাত লাল বর্ণ ধারণ করেছে। তবুও থেমে নেই অরুণ। একটাকে ছাড়ছে তো আরেকটাকে ধরে মারছে, কেউ থামাতে পারছে না তাকে। অরুণের বন্ধুরাও নয়, এ যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসা হিংস্র সিংহের তাণ্ডব। তাই তারা সিংহকে থামানোর জন্য তার শাবক ও সিংহীর খোঁজ চালায়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পায় না। তখন সবার নজর কাড়ে বন্ধ ঘরটা। সবাই গিয়ে দরজা ধাক্কায়, ভোর বলে ডাকে অনবরত। দরজা খোলার নাম গন্ধ নেই। সবাই চিন্তিত হয়, সিদ্ধান্ত নেয় দরজা ভাঙার। উদ্যত হয়, কিন্তু তার আগেই দরজাটা খুলে যায়। বেরিয়ে আসে পাতা, তার গলা জড়িয়ে ভোর সরকার। সবাই স্বস্তির শ্বাস ছাড়ল। পাতা ভোরকে সুস্থ অবস্থায় দেখে শুভ এগিয়ে পাতার মাথায় হাত রেখে শুধায়, আর ইউকে? পাতা মাথা নাড়ল, কিছু বলবে এর আগেই কারো আক্রমণের শিকার হয়। পাতা ভোরকে শক্ত করে ধরে 2 কদম পিছিয়ে যায়। পড়তেই নেবে সামলে নেয় একজন। অরুণ জাপটে ধরেছে দুজনকে। কখনো ভোর তো কখনো পাতার গালে চুমু দিতে থাকে এলোমেলো ভাবে। বিড়বিড় গলায় থেমে থেমে বলে, ঠিক আছো তোমরা? আমি এসে গেছি। ভয় পেয়েছিলে? আমি থাকতে কিচ্ছু হবে না তোমাদের, আমি আছি তো। পাতা ক্ষীণ গলায় বলে অরুণ আশ্বস্ত হয়, তবে থামে না। ভোরকে কোলে নিতে চায়, ভোর আসে না। পাতার কোলেই ফুপিয়ে ফুপিয়ে ওঠে। অরুণ উদ্ভ্রান্তের মতো একবার ভোরের গালে মুখে ঠোঁটে চুমু দেয়, তো একবার পাতার এবার অস্বস্তি হয়। আর চোখে অরুণের বন্ধুদের দিকে তাকালো। সবার চোখে মুখে চাপা হাসি। উপস্থিত সেনা সদস্যরাও বাদ যায়নি। এতক্ষণ যাকে অ্যাকশন সিনে থামানো যাচ্ছিল না, এখন সে রোমান্টিক মোডে। পাতা উসখুস করে সরে আসতে চায়, অরুণ ছাড়ে না। ভোরের কপালে ছোট ছোট চুমু দিয়ে পাতার থুতনি অধর ছুঁয়ে দেয়। পাতা চাপা স্বরে আতঙ্কিত সুরে বলে, কি হচ্ছে নাকি ভোরের বাবা? সবাই দেখছে। অরুণ থেমে যায় মুহূর্তের জন্য। আবারও পাতার কপালে চুমু দিয়ে ভোরের চোখে মুখে চুমুর বন্যা বইয়ে দেয়। শুভপাদে অরুণের বাকি বন্ধুরা আর চুপ করে থাকে না, সমস্বরে চেঁচিয়ে বলেই হেসে দেয়। অরুণ সরে এসে পায়ের শু খুলে তাদের দিকে ছুঁড়ে মারে। দেখছিস কেন? বেরিয়ে যেতে পারছিস না? কতটা ভয় পেয়েছিলাম আমি। আর একটু হলে হার্ট অ্যাটাকে পকার পার যেতাম। কেউ নেই তো আমার, এই দুটোই বেঁচে থাকার সম্বল। ওদের কিছু হলে কিভাবে বাঁচতাম? বাড়াবাড়ি লাগে, তাই না? ন্যাকামি। একা থাকা খুবই যন্ত্রণার, বুঝলি? আমি আর একা থাকতে চাই না, না কাউকে হারাতে চাই। থামে অরুণ। শার্টের হাতার কোনা দিয়ে অল্প জমা চোখের জল মুছে নেয়। পাতার দিকে ফিরিয়ে ভোরকে বুকে টেনে নেয়। পাতার চোখের পানি মুছে দিতে হাত বাড়ায়। পাতা টলমলে চোখে যায়। সব কিছু কেমন ঝাপসা ঝাপসা লাগে। পেট গুড়গুড় করে, বেরিয়ে আসতে চায় নাড়ি ভুড়ি। পাতা গলগলিয়ে বমি করে দেয়। অরুণ ভোরকে নামিয়ে পাতাকে ধরে। ভোর আম্মু আম্মু,
ডাকে, অরুণও ডাকে, পাতার কানে বাজে সব, কিন্তু প্রত্যুত্তর করতে পারে না। শরীর কেমন অসাড় হয়ে যায়, পেটে চিনচিনে ব্যথা হয়, চোখে অন্ধকার ঘনিয়ে আসে। বসে পড়ে পাতা, অরুণের বাহুতে মাথা এলিয়ে চোখ বুজে নেয় নিমিত্তে। আর তো ভয় নেই, এখন আছে ভরসা, স্বস্তির জায়গা। শীতের গোধূলি বেলা, কুয়াশায় আচ্ছন্ন পথ, রাস্তাঘাট, বৃষ্টির ছিটে ফোটার ন্যায় কুয়াশা পড়ছে টুপটাপ। নির্হারা বিহঙ্গের দল নীড়ে ফিরছে দলে দলে, তাদের কিচিরমিচির শব্দ কানে বাজে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসে, সাথে কুকুরের দলের ক্রন্ধনরত ডাক। চায়ের দোকানে ভিড় জমেছে বেশ। শীতের সন্ধ্যায় ভাপা পিঠার সাথে গরম গরম চায়ের ছুটি মেলা ভার। রাস্তার ধারে একদল লোক খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করতে ব্যস্ত। কিছু লোক গায়ে চাদর মুড়িয়ে হাঁটছে, এলোমেলো, সাথে মিষ্টি মধুর আলাপন। পিচঢালার রাস্তা শিশির বিন্দুতে ভিজে আছে। সে ভিজে যাওয়া রাস্তায় শাঁ শাঁ করে চলছে একের পর এক গাড়ি। মাঝখানের এক গাড়িতে অরুণ সরকারও তার গোটা চারেক বন্ধু বসে, তার শাবক ও সিংহীও উপস্থিত। আরিয়ান দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভিং করতে ব্যস্ত, তার পুরো মনোযোগ ড্রাইভে। শুভ প্রতিবারের মতো ফ্রন্ট সিটে, রাসেল, মোস্তাকিম ও ফয়সাল মাঝের সিটে। একেবারে শেষ সারিতে অরুণ সরকার ছেলেকে কোলে নিয়ে বসেছে। পাশে ঘুমন্ত পাতা, গায়ে শাল জড়ানো। তখন অরুণের বাহুতে মাথা এলিয়ে শরীর ছেড়ে দিলেও জ্ঞান হারায়নি। কিছু সময় ওভাবেই থেকে আবার বমি করে ভাসিয়েছে। অরুণ তার চোখে মুখে পানি দেয়। পাতা কুলকুচি করলেই অরুণ অপেক্ষা না করে পাচা কোলে গাড়িতে বসিয়ে দেয়। শুক্লাদের ব্যবস্থা করে সবাই মিলে রওনা হয় জলদি। অরুণ ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে আদরে গলায় শোধায়, আব্বু শীত করছে? একটু একটু মিনমিন করে বলে ভোর। অরুণ সামনে উকি দেয়, রাসেলের গায়ে জড়ানো চাদর টেনে ধরে। রাসেল চাদর খুলে অরুণের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, বললেই দিতাম, টানাটানি করিস কেন ভাই? অরুণ কিছু না বলে চাদরটা দিয়ে ভালোভাবে জড়িয়ে নেয় ভোরকে। ভোর আরাম পায়, চাদর সরিয়ে উকি দিয়ে বলে, আঙ্কেলের শীত করবে তো? অরুণ মুচকি হেসে ছেলের কপালে চুমু দিয়ে ঢেকে দেয় আদুরে মুখ। রাসেল পেছনে ফিরে হেসে বলে, শীত গরম কোনোটাই কাবু করতে পারে না এই আর্মি ম্যানকে। ফয়সাল হেসে বলে, তা পারবে কেন, গন্ডারের চামড়া তো। রাসেল কটমট করে তাকালো, বাকি সবাই হেসে ওঠে। ভোরও হাসে শব্দ করে। শুভ সামনে থেকে বলে, ভোর তুমি তো ইন্টেলিজেন্ট, এরকম বোকামি কেউ করে? অপরিচিত লোক দেখলেই শত হাত দূরে সরে যাবে, আর তুমি দেখো কত কিছু হয়ে গেল। ভোরের মুখে হাসি গায়েব হয়ে যায়। বাবার শার্টে নাক মুছে গাল ফুলিয়ে বলে, ওই বাজে লোক বলেছিল আম্মুকে আটকে রেখেছে, আমি না গেলে আমার ঘুম পাচ্ছিল অনেক, তারপর মনে নেই। সবাই বুঝতে পারে আসল কাহিনী। অরুণ রুমাল বের করে ছেলের নাক পরিষ্কার করে দিয়ে আবার ঢেকে নেয়। রাসেল পেছন ফিরে ভোরকে উদ্দেশ্য করে সন্দেহভাজন গলায় বলে, ভোর, ওখানে কি হয়েছিল? ওই বাজে লোকদের এরকম বাজে হাল কে করেছে? তোমার আম্মু? সকলের উৎসুক নজর এবার পেছনে অরুণের কোলে চাদরে ঢেকে থাকা ভোরের ওপর। অরুণের কৌতূহল শতভাগ, তবে ভোরের মাঝে জবাব দেওয়ার উদ্রেক দেখা যায় না। সবাই উত্তর শোনার অধীর আগ্রহে, কিন্তু ভোর চুপ করে থাকে। বেশ খানিকটা সময় কেটে যাবার পর মিনমিনে গলায় বাবাকে উদ্দেশ্য করে বলে, আব্বু, ভোরের ঘুম পাচ্ছে। ভোর বললে না কি হয়েছিল? ভোরকে আবার জিজ্ঞেস করে শুভ। অরুণ ছেলেকে বুকের সাথে সেটি নিয়ে বলে, জোর করার দরকার নেই, পরে এমনিতেই বলে দেবে। এখন রেস্ট নিক, শরীরটাও একটু একটু গরম, জ্বর আসবে বোধহয়। কলেজে বলতে হবে না, ঘুমাও। কেউ আর কিছু জিজ্ঞাসা করে না, নিজেদের মধ্যে টুকটাক কথা বলে। ভোর বাবার বুকের সাথে লেপটে ঘুমিয়ে যায় শীঘ্রই। অরুণ ছেলেকে আগলে রাখে, পাশে ঘুমন্ত পাতার দিকে খেয়াল রাখতে ভোলে না। চাদরের ভেতরে হাত গলিয়ে দেখে হাত ঠান্ডা হয়েছে কিনা। কখনো কপালে হাত রেখে দেখে শরীর গরম কিনা। তাদের সামনের সারিতে বসা ফয়সাল আর চোখে সবটা লক্ষ্য করে। সে একটু না বেশি ছটফটে অস্থির টাইপের, চুপচাপ বসে থাকতে পারে না। আশেপাশের সব দিকেই তার মনোযোগ ও নজর থাকবে শতভাগ। সে অরুণকে লক্ষ্য করেছে অনেকক্ষণ ধরে। অরুণ স্বভাবতই অতি যত্নশীল, যাকে ভালোবাসে তাকে প্রাণ উজাড় করে ভালোবাসে।
তার প্রপার যত্ন নিতে চুল পরিমাণ গাফলতির অবকাশ নেই তার মাঝে। তার কলিজা ওরফে ছেলে কাছে থাকলে তার সর্বোচ্চ মনোযোগ ছেলেতেই নিবদ্ধ। এতদিন তো সেটাই দেখে এসেছে, তবে আজ কিছুটা ভিন্নতা রয়েছে। অরুণ ছেলের পাশাপাশি পাতা মেয়েটার যত্ন করছে শতভাগ। এমন না অরুণ পাতার যত্ন করে না, করে, তবে তাদের সম্মুখে এতটা বাড়াবাড়ি করে না। তবে আজ অতিরিক্ত যত্নে মেতেছে অরুণ সরকার। এই যেমন পাতার পা ঠান্ডা হয়ে এসেছিল দেখে পায়ের তালু হাতে ঘষে গরম করে নিচু পরিয়ে দিয়েছে, ব্লেজার পরিয়ে চাদরে ভালোভাবে মুড়িয়ে দিয়েছে। পাতার পাশ ঘেঁষে বসে আছে যেন পড়ে না যায় গাড়ির ঝাঁকুনিতে। অপাশে এবং কোলের উপর কুশন রেখেছে। একটু পরপর মেয়েটার হাত ধরে দেখছে ঠান্ডা হয়েছে কিনা। আরিয়ানকে একটু পরপর বলছে গাড়ি স্লো চালাতে, ব্রেক না কষতে। মিনিট অন্তর অন্তর মেয়েটার দিকে তাকাচ্ছে, পারছে না তাদের মতো সুশীল বন্ধুদের সামনে কোলের উপর বসিয়ে দিতে, বাহু জড়িয়ে বুকের মাঝে লুকিয়ে নিতে। ফয়সালের হাসি পায়, সাথে তার একটু খটকাও লাগে। কাহিনী কি? সে পেছন ফিরে অরুণের উদ্দেশ্যে বলে, এই অরু, কাহিনী কি ভাই? কেমন ব্লাশ ব্লাশ করছিস? সেকেন্ডে সেকেন্ডে ভাবের দিকে তাকাচ্ছিস, এমন ভাব করছিস যেন মেয়েটা 3 বছরের বাচ্চা। তাছাড়া তোর চেহারায় দুধই ছড়াচ্ছে, অথচ এই মুহূর্তে টেনশনে তোর মুখ খেপাটে সারের মতো হওয়া উচিত ছিল। অরুণ কুঞ্চিত কপালে যায়। সকলের নজর এবার অরুণ ও ফয়সালের উপর। ফয়সাল আবার জিজ্ঞেস করে, ভাই কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। এখন বল রহস্যটা কি? কেউ আসছে নাকি? সকলের চোখে মুখে উদ্রেক। রাসেল সন্দেহভাজন চাহনি নিক্ষেপ করে বলে, শালা তোর প্রতিটা হাবভাবের সাথে পরিচিত আমরা। তখন মেয়েটা বমি করে ভাসিয়ে দিল, তুইও কেমন যেন একটু বেশি কেয়ার করছিস। আমার বৌমা আসছে। এ পর্যায়ে আরিয়ান গাড়ির গতি কমিয়ে কান খাড়া করে রাখে। অরুণ গম্ভীর মুখে সকলের দিকে তাকালো। তার গম্ভীর মুখশ্রী দেখে হতাশ হয় সবাই। তৎক্ষণাৎ অরুণের মুখে হাসির ঝলকানির আবির্ভাব হয়। পাতার দিকে এক পলক তাকিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, 3 থেকে 4 হব ইনশাল্লাহ। কথাটা যেন বিস্ফোরণ হয়, সবার চোখ বড় বড় হয়। আরিয়ান গাড়ির গতি আরেকটু কমিয়ে পেছনে উকিঝুঁকি দেয়, গলা উঁচিয়ে বলে, ভাই এটা কিন্তু ঠিক না, আগে বলিসনি কেন আমায়? তুই কিন্তু ভোরের বেলায় বলেছিলি এরপর কেউ আসলে সবার আগে আমায় জানাবি। অরুণ মুস্কি হেসে বলল, তো বললাম তো, আর কাউকে জানেনি, তোরাই প্রথম। আরিয়ান সন্তুষ্ট হয় না। সেটা তো তোমার হারামখোর বন্ধুদের বললো, আমাকে বলনি। অরুণ হেসে দেয় আরিয়ানের বাঁচামো কথায়। মোস্তাকিম আলতো করে আরিয়ানের চুল পেছন থেকে টেনে ধরে বলে, শালা তুই শ্বশুর হারামখোর। আরিয়ান হেসে ওঠে শব্দ করে। কিছু বলবে এর আগে অরুণ পাতার দিকে তাকিয়ে বলল, তুই ছিলি তাই বলছি, মহারানী জানালে তোকেই আগে জানাতাম, কিন্তু সে তো মুখে কলু পেটে বসেছিল ভয়ে, আমি জোর করলেও বলেনি। আজ সকালে রিপোর্ট এনে তবেই শিওর হলাম, তার মধ্যে এসব। শুভ কপালে ভাঁজ ফেলে বলে, পাতা না বললে তুই জানলি কিভাবে? আম হার হাজব্যান্ড। রহস্যময় হেসে বলে অরুণ। সে খেয়াল করেছিল পাতাবাহার কেমন চুপচাপ হয়ে গেছে। আগের বাঁচামো ভাবটা দেখা যায় না, কেমন ভয়ে ভয়ে থাকে তার সামনে। তার সন্দেহ হয় শুক্লা বা অন্য কেউ মেয়েটাকে কোনোভাবে ভয় দেখাচ্ছে না তো। পাতাকে জিজ্ঞেস করলে বলে না, তবে আলমারিতে শাড়ির ভাঁজে প্রেগনেন্সি কিট দেখে সন্দেহ আশাতে নিপতিত হয়। ড্রাইভার ও ভোরের কাছ থেকে হাসপাতালে যাওয়ার কথা শুনে সে খোঁজ খবর নেয় ডাক্তারের কাছে। ডাক্তার আজ দুপুরের দিকেই কল করে জানায় রিপোর্ট পজিটিভ। অরুণ থম মেরে বসেছিল। আরেকজন আসছে তাদের ছোট্ট সংসারে। তার ছোট্ট সংসারে সুখের ভোরের আগমনের পর আরেকজন আসে। অরুণ খুশিতে কেমন যেন পাগলাটে আচরণ করছিল, কাজে মনোযোগ দিতে পারছিল না, সব এলোমেলো হয়ে যাচ্ছিল। এই যেমন কফির মগকে কলমদানি ভেবে কলম রেখেছিল, সুজনকে পাতাবাহার বলে ডেকেছিল, সিরিয়াস মিটিংয়ে বসে মিটমিট করে হাসছিল, কেমন যেন আজে বাজে বকছিল। তবে তার একটু রাগও হয়েছিল। গাধা মেয়েটা তার থেকে লুকোনোর চেষ্টা কেন করেছিল বারংবার, ভয়ও পাচ্ছিল। তাকে কি মেয়েটা ভরসা করে না? সে কতবার করে বলেছিল আমাকে বলো, কিন্তু মেয়েটা রেগে যাচ্ছিল। কি ভেবেছিল কি পাতাবাহার যে সে নতুন বাচ্চার আগমনের আগে ফেটে পড়বে? তাহলে তো মেয়েটা চিনেই না তাকে। সে তো চায় ছোট ছোট ডজন খানিক বাচ্চা তার আঙিনায় খেলুক, কাঁদুক, বড় হোক। তার পুরো 12টা বছরের একাকিত্বের স্মৃতি দূর হয়ে যাক, তারও ভরা সংসার আনন্দে মেতে উঠুক। এই অরু, কোথায় হারিয়ে গেলি?
রাসেলের কথায় ধ্যানমগ্ন হয় অরুণের, মাথা নেড়ে বোঝায় কোথাও না। মুস্তাকিম হেসে বলে, নিশ্চয়ই স্বপ্নে বাচ্চা কোলে আসমানে ভাসতে। অরুণ রাগে না, মুস্কি হেসে মাথা নাড়ল। রাসেল বলে, মেয়ে হলে কিন্তু আমার ছেলের বউ হবে, সেই কবেই প্রস্তাব দিয়েছিলাম। অরুণ ভ্রু কুঁচকে বলে, আমার মেয়েকে বিয়ে তার সাথেই দেব, যে ঘর জামাই থাকবে আমাদের সাথে। ফোর্স সমেত গিয়ে উঠিয়ে নিয়ে আসবো সময় হলে। অরুণ মুস্কি হাসল। মেয়ে হবে, তার আম্মু আসবে? ফয়সাল হঠাৎ টিপ্পরি কেটে বলে, ভাই এত তারা কিসের ছিল? নাকি আমাদের কথায় নিজের স্ট্রেংথ প্রমাণিত করার উদ্দেশ্যে বাবা হয়ে দেখিয়ে দিলি যে দেখ আমি অরুণ সরকার এখনো পাক্কা খেলোয়াড়? হুম। অরুণের চাহনি পরিবর্তন হয়, কটমট করে তাকায়। তার তাকানো তোয়াক্কা না করে মুস্তাকিম বলে, এই ফাইসু, তুই জানিস না এত সত্যি কথা বললে ভস্য হয়ে যাবে চোখের চাহনিতে। আর বেচারা অরুণেরই বা কি দোষ? তোরা যেভাবে পিছনে পড়েছিলি ওর, কি বলবো, ওর পুরুষত্ব তুলে কথা বলছিস, গায়ে লাগবে না, তাই প্রমাণ করে দিল আমাদের অরুণ এখনো সুপুরুষ বটে। সাব্বাস অরুণ সরকার। মুখে লাগাম দে, আমার মুড চেঞ্জ হতে সেকেন্ড সময় লাগবে না। না, অরুণের কথা কেউই কর্ণপাতি করল না। শুভ হামি তুলে বলল, মশা, অরুণের সুপুরুষ হয়ে ওঠার অল ক্রেডিট গোস টু মি। কলকাতা হারবার কিন্তু আমিই পাঠিয়েছিলাম, তারপরেই না সফলতার মুখ দেখলো। মুস্তাকিম দাঁত বের করে হেসে অরুণের দিকে তাকিয়ে থামস আপ দেখায়। অরুণের ভয়ঙ্কর কণ্ঠ নিষ্কৃত হয়ে ভয়ঙ্কর গালি বের হয়। গালি দিয়েই বলে, তোর কলিকাতা হারবাল আছে আমার কাছে, অর্ধেক ফাইল ছিল তাই সেভাবে রেখে দিয়েছি, ছুঁয়েও দেখিনি। ওই অর্ধেক নিশ্চয়ই তুই খেয়েছিলি, তারপরেই না আরেক মেয়ের মুখ দেখলি। এবার শুভর মুখখানি দেখার মতো লাল হয়ে আছে, লজ্জায় নাকি রাগে ঠাহর করা গেল না। বাকি সবাই হেসে কুটি কুটি, সাথে শুভকে সান্ত্বনা বাণী শোনাচ্ছে। শুভ আর সহ্য করতে পারল না, দুহাত জোর করে পেছনে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ঘাট হয়েছিল, আমার তোর সাথে লাগতে গিয়েছিলাম, ক্ষমা দাও হে মহামান্য পুরুষ। তথাস্তু। হাত তুলে আশীর্বাদ করার ভঙ্গিমায় বলে অরুণ। শুভ সহ সবাই হেসে উঠল শব্দ করে। আরিয়ানও হাসে, তবে শব্দহীন। ভাই বন্ধুগুলো পেয়েছে খাটি, এদের মাঝে হিংসা বিদ্বেষ নেই, মজার সব কটা। মহল জমাতে ওস্তাদ, আর তার বন্ধুগুলো স্বার্থ রক্ষায় আগে পিছিয়ে ঘুরঘুর করে। দরকার ফুরুলে আর চেনে না। তার ভাইয়ের এই বন্ধুগুলোকে বেশ লাগে, বন্ধু বন্ধু ফিল আসে। আরিয়ান মিছে বিরক্ত হওয়ার ভান করে বলে, তোমাদের মেলোড্রামা খতম? তোমাদের জ্বালায় শান্তি মতো ড্রাইভিংও করতে পারবো না দেখছি। বুড়ো কালো কিশোরদের মতো হাবভাব। বলছি কি, কদিন পরে ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবে, স্বভাব চরিত্রে একটু আপডেট দাও। মুস্তাকিম খেকিয়ে ওঠে আরিয়ানের কথায়। এই তুই আবার বুড়ো বলছিস? তুই কি কচি খোকা নাকি? মোটেই না, আবার 31। কচি খোকা তো তোমরা হ্যাপি। মুস্তাকিম অরুণের দিকে ফিরে কটমট করে বলে, তোর সামনে তোর ভাই আমাকে বুড়ো বলে অপমান করে, আবার কচি কচি খোকা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুই কিছু বলবি না, আমি কিন্তু রেগে যাচ্ছি। অরুণের কপাল কুঞ্চিত হয়, কিছু বলবে তার আগে আরিয়ান শব্দ করে হেসে বলল, আমি কিন্তু ভয় পাচ্ছি মুস্তাকিম ভাই। মুস্তাকিম গর্জে ওঠে সুরে বলে, বড় ভাইয়ের বন্ধু, সেই হিসাবে বড় ভাই হয় তোর। সিনিয়রদের সম্মান দিতে জানিস না বেগুপ। যা অভিশাপ দিলাম, সামনের বছর তোর শ্বশুর থুরি শাশুড়ি প্রেগনেন্ট হবে। আরিয়ান নাক মুখ কুচকে বলে, কথা কথা শ্বশুর শাশুড়ি টানো কেন? মুস্তাকিম বিজয়ী হাসলো, সিনা টান টান করে বলে, তুই কথায় কথায় আমাদের বুড়ো বলে খোঁচা মারিস কেন রে ভাই? মানছি একটু একটু করে বয়স বেড়েছে, তাই বলে তুই সবসময় বুড়ো বলবি? তুই বুড়ো হবি না, সিনিয়র তোর ভেবে কথা বলতে পারিস না। জুনিয়র আমি তোমরা ভেবে কথা বলতে পারো না? হ্যাঁ, কলিকাতা হারবাল খেলোয়াড়, পুরুষত্ব পরীক্ষা, লজ্জা লাগে না ছোটদের সামনে এসব বলতে? মুস্তাকিম দাঁত বের করে হেসে বলে, লজ্জার কি আছে? তোর সমস্যা হলে বড় ভাই ভেবে বলতে পারিস, সব সমাধান করে দিব। তোর শ্বশুরমশাইয়ের জন্য সলা পরামর্শ নিতে পারিস। আরিয়ান লুকিং গ্লাসে মুস্তাকিমকে একবার দেখে নিয়ে বলে, ব্যবসা শুরু করেছো নাকি? ওই যে রাস্তাঘাটে বাজারে হাটে মাইকে ঘোষণা করে ওষুধ সেবন করায় সেসব?
ফয়সাল গোল গোল করে তাকিয়ে বলে, আশ্চর্য অরুণ, ছেলে মানুষ এতটা জগরটে হয় তোর বাইকে না দেখলে জানতাম না। মেয়েরাও এতটা কোমর বেঁধে ঝগড়া করে না। তোর ভাইয়ের ভাঙা ক্যাসেট বন্ধ করতে বল, কখন না ওর উপর ওয়ালার কাছে টপকে দে সবাইকে। বলেই পেছনে অরুণের দিকে তাকালো। অরুণ হামি তুলে বলে, এই আরিয়ান, সাবধানে গাড়ি চালা, এমনিতে কুয়াশা রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। এক কাজ কর, রাসেল চালাবে, তুই রেস্ট নে। আরিয়ান মানা করে, নিজেই চালায় গাড়ি। মাঝে টুকটাক মোস্তাকিম ফয়সালের সাথে তর্কে জড়িয়ে পড়লে অরুণের সাবধান বাড়িতে চুপ করে। শীতের রজনী, ঠান্ডা হিম বাতাস বইছে, টুপটাপ শিশির কণা পড়ছে। ছোট্ট ভোর চিল্লাচিল্লি করছে অনবরত। তার বাবা চাই চাই মানে চাই এক্ষুনি। কোনো কথাই শুনছে না। ঘুম থেকে উঠে যখন শুনেছে বাবা নেই, বাজে লোকদের শায়েস্তা করতে গেছে, তখন থেকেই তার মনে ভয় গ্রাস করেছে। বাবাকে ওই বাজে লোকগুলো আটকে রাখে যদি, ব্যাস তার চিল্লাচিল্লির পর্ব শুরু। পাতা বোঝায়, ভোর বোঝে কিন্তু মানে না। বাবাকে আনো। ভোর বাবার কাছে যাবে। আরিয়ান কোলে নিয়ে এটা ওটা বলে কাজ হয় না। ভোর তার জেদে অনর। এদিকে ছেলেটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে ওষুধ খাবে না বাবা না আসলে। শত অনুরোধ কাজে দেয়নি। পাতা দীর্ঘশ্বাস ফেলে। তার শরীরটাও ভালো লাগছে না।